ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। প্রথম প্রহরে ঢল নামবে মানুষের, নিরাপত্তার চাদরে চারপাশ। যারা আসলে আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের আমরা স্মরণ জানাতে শহীদ মিনারে আসি। অনেক কষ্টের বিনিময়ে এই মাতৃভাষাটা আমরা পেয়েছি। চেষ্টা করে আমাদের যে অর্জনটা, এই অর্জন যাতে আমরা ধরে রাখতে পারি, যাতে বৃথা না যায়। 21 পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা, বললেন কাজে লাগাতে হবে দেশ গড়ার সুযোগ। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি। কুমিল্লায় সমাবেশে মির্জা ফখরুল জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান। বিতর্কিত 3 নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন। 45 ডিসিকে ওএসডির পর এবার বাধ্যতামূলক অবসরে 22 জেলা প্রশাসন। অনিয়মে জড়িত আমলাদের বিরুদ্ধেও ব্যবস্থার নির্দেশ। অপেক্ষা আর ঘণ্টা তিনেকের। শ্রদ্ধা আর ভালোবাসার প্রভাত ফেরিতে লাখো মানুষের ঢল নামবে স্মৃতির মিনারে। খালি পায়ে শহীদ মিনারমুখী জনতার কণ্ঠে ফিরবে সেই গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারাও। এরপর বিভিন্ন প্রান্ত থেকে আসা জনস্রোত মিশে যাবে ভাষার প্রতি ভালোবাসার গল্পে। আধারেও জলজলে শহীদ মিনারের রক্তিম বৃত্ত, ফ্লাড লাইটে উজ্জ্বল শহীদ বেদি আর গোটা প্রাঙ্গণ। প্রস্তুতির ক্যানভাসে চলছে শেষ তুলির আঁচড়। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। শ্রদ্ধা আর ভালোবাসার প্রভাত ফেরিতে লাখো মানুষের ঢল নামবে স্মৃতির মিনারে। গোটা জাতি শ্রদ্ধা জানাবে সেই বীর সন্তানদের। 52 ভাষা আন্দোলনে যারা বুকের রক্ত দিয়ে কিনেছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার। কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন যারা, তাদের বরণ করে নিতেই এত আয়োজন। দিনভর চলেছে আলপনা, এখন গোটা এলাকা ঢেকে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে। এর আগে ডিএমপির পক্ষ থেকে জানানো হয় কিভাবে নিরাপদ করা হয়েছে পুরো প্রাঙ্গণ। আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা সন্তোষজনক জানিয়ে আয়োজকদের দাবি, শঙ্কা নেই কোনো বিশৃঙ্খলার। দেয়া হয়েছে প্রভাত ফেরিতে চলাচলের নির্দেশনাও। পলাশী থেকে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বেরোতে পারবেন। প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারাও। এরপর রাত 12:40 সাধারণের জন্য খুলে দেওয়া হবে স্মৃতির মিনার। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে জুমান সাদিক জ্যাভলিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে সাইফুর রহমান রকি এবং সিলেট শহীদ মিনারে আছেন সহকর্মী অপু বণিক। সরাসরি প্রথমে যাচ্ছি জ্যাভলিনের কাছে। এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান করছি এবং রাত 12টা বাজতে এখন কিন্তু 3 ঘন্টারও কম সময় আছে। রাত 12টার আগ থেকেই কিন্তু আমরা জানি যে এখানে যারা পুষ্পস্তবক অর্পণ করবেন, বিশেষ করে রাষ্ট্রপতি সহ প্রধান উপদেষ্টা মণ্ডলী এবং 3 বাহিনী যারা রয়েছেন, সেই প্রধান সহ অন্যান্য যেই সংস্থা রয়েছে সরকারের, তাদের কর্মকর্তারা, সর্বোচ্চ কর্মকর্তারা কিন্তু অর্থাৎ ভিভিআইপি তারা কিন্তু প্রথমেই রাত 12টা থেকে 12:40 পর্যন্ত তাদের
রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণ যেটি শহীদ মিনারে সেটি করবেন। এবং আমরা দেখছি আসলে ঠিক 9টা বাজার 10 মিনিট আগ থেকেই শহীদ মিনারের প্রাঙ্গণে যারা উৎসুক জনতা ছিলেন বা যারা ছবি তুলতে এসেছিলেন, এই স্মৃতিটিকে ধারণ করতে এসেছিলেন, তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখান থেকে আসলে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটি নিরাপত্তার স্বার্থে। এবং সারা দিনব্যাপী এখানে কিন্তু আমরা দেখেছি আসলে যেই নিরাপত্তার যেন নিশ্ছিদ্র যতটা করা সম্ভব সেটি আসলে তারা চেষ্টা করেছেন। এর মাঝেও কিন্তু আমরা দেখেছি যে যারা আসলে এখানে ঘুরতে এসেছেন কিংবা শহীদদের শ্রদ্ধা জানাবার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সাক্ষী হতে এসেছেন, তারা কিন্তু সুযোগ পেয়েছেন বেদির কাছাকাছি যাবার। তবে সেটি বিকেলের আগ পর্যন্ত। বিকেলের পরে কিন্তু আর শহীদ বেদিতে তারা যেতে পারেননি। তখন তারা আসলে রাস্তায় যে আলপনাগুলো করা হয়েছে সেই আলপনার সঙ্গে কেউ ছবি তুলেছেন, স্মৃতিগুলোকে ধারণ করেছেন। সবকিছু মিলিয়ে বাঙালি জাতির যে গর্বের জায়গা 52 এমন একটি ইতিহাস যেটি পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে শুধু বাঙালিরই রয়েছে। মায়ের ভাষার জন্য, মায়ের ভাষায় কথা বলবার জন্য বুকের রক্ত বিলিয়ে দেওয়ার যেই গল্প, সেই গল্প গর্ব করে একমাত্র বাঙালিই বলতে পারে। সেই ইতিহাস, সেই ঐতিহ্য, সেই দিনটিকে বারবার স্মরণ করিয়ে দেয়। সেই সঙ্গে স্মরণ করিয়ে দেয় সেই বীর সন্তানদের, সেই সূর্য সন্তান জাতির যারা 52তে বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করেননি, কুণ্ঠাবোধ করেননি। এবং সেই 52 কিন্তু বারবার সাহস জুগিয়েছে, বারবার প্রেরণা দিয়েছে। 71 কিংবা সবশেষ যেই 24-এর গণ অভ্যুত্থান, আমরা কথা বলছিলাম একজন আন্দোলনকারী যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, তিনিও বলছিলেন আসলে 24-এর যে আন্দোলন তারা করেছেন সেখানেও 52-র প্রেরণা তাদেরকে সাহস জুগিয়েছে। বারবার সেই সাহস 52 নামে কিংবা 52 সাহস নামে ফিরে আসবে বাঙালির চেতনায়। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত শহীদ মিনারে ঢাকার শেষ খবর। আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানকার প্রস্তুতির খবর জানাবেন সহকর্মী সাইফুর রহমান রকি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসটির প্রথম প্রহরেই রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হবে যারা ভাষা শহীদে জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা জানানোর জন্য। এরই মধ্যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে সমবেত হয়েছি। এখানে আমরা যেটি দেখছি, এখনও কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজকর্মগুলো সেগুলো এখনও করছেন। পাশাপাশি আমরা অনেক উৎসাহী অনেককেই দেখছি যারা আগে ভাগেই কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে চলে এসেছেন। এবং 12টা 1 মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর মোহাম্মদ সালেহ হাসান নকিবের পক্ষ থেকেও কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে এখানে ভাষা শহীদদের এখানে স্মরণে তাদেরকে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সেই লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের যে প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এছাড়াও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সব মিলে যাতে নির্বিঘ্নে এই উৎসবটি পালন করতে পারে প্রতি বছরের মতো, সেটি কিন্তু তারা করছেন। আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেটি বলছেন যে সকালেও তাদের বিভিন্ন কর্মসূচি কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি রয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ এখানে বিভিন্ন কুচকাওয়াজের অনুষ্ঠানও কিন্তু করা হয়েছে। সব মিলে প্রতি বছরের মতো যথাযথ মর্যাদার মধ্য দিয়ে যাতে এই দিবসটি পালন করা যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু রাজশাহীবাসী এখন অপেক্ষা করছেন। এবং 12টা 1 মিনিট থেকেই বিভিন্ন শহীদ মিনার প্রাঙ্গণে সবাই ফুল দিবেন এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে সহকর্মী অপু বণিকের কাছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু আজকে সিলেটে সকাল থেকে এখন অবধি পর্যন্ত যে শহীদ মিনারের যে প্রাঙ্গণটি রয়েছে সেখানে কিন্তু সিলেট আর্ট কলেজের শিক্ষার্থীরা, প্রায় 10 জন শিক্ষার্থীরা আলপনা এঁকেছেন এবং এর পিছনে সহযোগিতা করেছে সিলেট সিটি কর্পোরেশন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন এই আলপনার মধ্য দিয়ে কিন্তু তারা বলছেন যে নতুন কোনো বার্তা তারা দিতে যাচ্ছেন। যেহেতু জুলাই আগস্টের পর থেকে কিন্তু যে অভ্যুত্থান যেটি হয়েছিল সেই অভ্যুত্থানের মাধ্যমে যে আত্মাহুতি আসছে সেটাকেই তারা আসলে এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকেই কিন্তু উৎসর্গ করে মূলত তারা এই আলপনাটি অঙ্কন করেছেন। যেমনটি দেখছেন যে রাস্তায়ও আলপনা এঁকেছেন এবং শহীদ মিনারের যে প্রাঙ্গণটি রয়েছে সেই প্রাঙ্গণেও কিন্তু তারা এই আলপনাটি এঁকেছেন। মূলত এই আলপনার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে নতুন সূর্যের যে উদয় সেটি কিন্তু তারা জাগ্রত করার চেষ্টা করেছেন। এবং আজকের যেমনটি পরিস্থিতি দেখছেন যে এখানে
এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে সিলেটের পুলিশ প্রশাসন থেকে শুরু করে আনসার সদস্যরা কিন্তু দুটি স্তরে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছেন এবং যেহেতু আলপনা অঙ্কন করা হয়েছে সেই সুবাদে কিন্তু কিছু সময়ের জন্য দুদিকে বাঁশ ফেলে কিন্তু রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে সাধারণ মানুষজন এখানে প্রবেশ করতে না পারে এবং পরবর্তীতে মানুষের যান চলাচল নির্বিঘ্ন রাখতেই কিন্তু এখানকার প্রশস্ত যে ফুটপাতটি রয়েছে সেই ফুটপাত দিয়েই কিন্তু মানুষজন হাঁটাচলা করতে পারছেন এবং এখন অবধি পর্যন্ত সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণের যদি নিরাপত্তা ব্যবস্থা বলি খুবই ভালোভাবে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ই কিন্তু তারা এখান থেকে সব সময় তারা এখানে অবস্থান করছেন, প্রশাসনের যারা রয়েছেন তারা, এবং সেই জায়গা থেকে আসলে তারা সব সময় কিন্তু চেষ্টা করছেন যে এই ভাষা দিবসকে কেন্দ্র করে যাতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। তো এইখান থেকে কিন্তু আসলে আর কয়েক ঘন্টা পরেই কিন্তু প্রথম পরে শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু যারা শহীদ হয়েছেন তাদেরকেই শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তারা উপস্থিত হবে বিভিন্ন সংগঠন। তো সিলেট শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিলেট, রাজশাহী, তার আগে ঢাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে। 21শে পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের জন্য বিরল সম্মান বয়ে আনা নারী ফুটবল দলকে পদক দিতে পেরে জাতি আনন্দিত বলেও জানান তিনি। বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবার 18 বিশিষ্ট ব্যক্তি ও দলকে 21শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। এ যেন দেশের কৃতি সন্তানদের মিলন মেলা। নিজেদের মেধা, শ্রম আর নিরলস প্রচেষ্টায় যারা সমৃদ্ধ করেছেন দেশকে, সেসব গুণীদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ গঠনে বিশেষ ভূমিকা রাখায় 18 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় 21শে পদক। বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নারী ফুটবল দল বিশ্বে বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছে। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী, বিশেষ করে নারী ফুটবল টিমের জন্য। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। এ সময় প্রধান উপদেষ্টা তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, তাদের সীমাহীন উদ্যম কাজে লাগিয়ে পৃথিবীও বদলে দেওয়া সম্ভব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে সমাজ উন্নয়নমূলক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি একথা বলেন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে উল্লেখ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা উপযোগী করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। স্কাউটের মাধ্যমে সমাজ উন্নয়ন কার্যক্রমের অবারিত সুযোগ রয়েছে। এই সুযোগ রোভার স্কাউটগণ কাজে লাগাতে পারে। শুধু জাতীয় পর্যায়ে নয়, অঞ্চল ও জেলা পর্যায়েও এই ধরনের সমাজ উন্নয়ন ক্যাম্পের আয়োজন করা যেতে পারে। এদেশের ছাত্র শ্রমিক জনতা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে তুলতে হবে এই দেশকে। আর যেন এই দেশের মাটিতে স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ স্কাউটস আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট শক্তিশালী। আমাদের এই অবস্থানকে আরও সুদৃঢ় করতে হবে। বাংলাদেশ স্কাউটসের পাশে বাংলাদেশ সরকার সহায়ক ভূমিকা পালন করবে। বিশ্ব স্কাউটদের নেতৃত্বেই বৈষম্যহীন সমাজ তথা বৈষম্যহীন বিশ্ব গড়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা। জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লায় দলটির সমাবেশে তিনি বলেন, সরকারকে তার দল সর্বাত্মক সহযোগিতা করছে, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ঐক্য নষ্ট হয়, রাজনীতিকদের এমন বক্তব্য দেয়া উচিত নয়।
এছাড়া বিভিন্ন জেলায় দলটির সমাবেশে অংশ নিয়ে কর্মীদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন কেন্দ্রীয় নেতারা। দীর্ঘ সময় কেউ ছিলেন ঘরবাড়ি ছাড়া, রাজনৈতিক মামলায় অনেকেই ছিলেন কারাগারে, কর্মসূচি তো দূরে থাক, পারিবারিক অনুষ্ঠানেও ছিলেন অনুপস্থিত। কুমিল্লার লাকসামের এমন অসংখ্য বিএনপি নেতাকর্মীদের কাছে এ যেন উৎসবের দিন। বৃহস্পতিবার সকাল থেকে স্লোগানে মুখর হয়ে ওঠে সদর উপজেলা। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত সমাবেশে জনস্রোত কুমিল্লার লাকসাম উপজেলা স্টেডিয়াম মাঠ পেরিয়ে পৌঁছায় মূল সড়কে। সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার, সেইটুকু সংস্কার করে ভোট দিন। ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ, কবে কবে ভোট হবে, কিভাবে হবে, সেটা একটু জানিয়ে দেন জনগণকে। জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে, স্থিমিত হবে। বরিশালের সমাবেশে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ময়মনসিংহে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। কেন্দ্রীয় নেতারা বলেন, সংস্কারের নামে ধোঁকা দিলে জনগণ তা মেনে নেবে না। সংস্কারের নামে যদি আপনারা ষড়যন্ত্র করেন, সেটা বিএনপি কখনো মেনে নেবে না। আপনাদের তো স্থানীয় নির্বাচন করার কোনো দায়িত্ব নাই। আপনাকে নির্বাচন দিতে হবে, সংসদ নির্বাচন, তার রোড ম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে। এছাড়া ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ, কুড়িগ্রামের সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। ফ্যাসিস্টদের পুনর্বাসন এবং দেশ বিরোধী যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন শীর্ষ নেতারা। ফ্যাসিস্ট খুনি হাসিনার জায়গা বাংলাদেশে না, তাদের পেটের ধরে নাই। আজকে তারা এবং তার পেটের তারা যদি আসার কোনো চিন্তা করে, বাংলাদেশের মানুষ তাদেরকে জায়গা দেবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। হাসান ওয়ালি, সময় সংবাদ। বিতর্কিত ৩ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব ডিসিদের চাকরির বয়স ২৫ বছরের বেশি। এর আগে ২ দফায় ওএসডি করা হয় ৪৫ জনকে। তাদের চাকরির বয়স ২৫ বছরের নিচে। বিকেলে মন্ত্রণালয়ে এসব তথ্য জানান জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দলেই অংশ নিয়েছিল। তবে ওই নির্বাচনে দিনের ভোট রাতে হয় বলে অভিযোগ ওঠে। ক্ষমতার অপব্যবহার, ভোট জালিয়াতি ও আর্থিক লেনদেনের অভিযোগগুলোর বিষয়ে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিতর্কিত একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা এসব ৩৩ জন কর্মকর্তাকে গত বুধবার ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের কথা জানালো মন্ত্রণালয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তাদের সবার চাকরির বয়স ২৫ বছরের বেশি। একই কারণে এর আগে ১২ কর্মকর্তাকে ওএসডি করেছিল মন্ত্রণালয়। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করবো না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। ৪৩ জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স ২৫ বছরের কম। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আরও জানান, ৩ বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব কর্মকর্তারা অবসরে গেছেন এবং যাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা শুরু হয়েছে। বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আগামী নির্বাচনে সারা দেশে দায়িত্ব পালনকারী ডিসিদের স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বানও জানান সচিব। রিটায়ার করাই মানে যে প্রসূন আশিস, সময় সংবাদ। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের মোবাইল ফোন খুঁজছে তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে মোবাইল হারানোর তথ্যকে অবিশ্বাস্য বলছেন চিফ প্রসিকিউটর।
এদিকে সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিনের বিরুদ্ধে স্বামীকে গুম করে স্ত্রীকে ধর্ষণের প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছেন তিনি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 10 জনের তদন্ত 2 মাসে শেষ করার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। চৌধুরী আব্দুল আল মামুন জুলাই আন্দোলনের সময় ছিলেন পুলিশের প্রধান। ছাত্র জনতার আন্দোলন দমনের পরিকল্পনা, নির্বিচারে গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সাবেক এই আইজিপি। মামুনকে এরই মধ্যে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা, কিন্তু এখন পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা যায়নি। কেন উদ্ধার হয়নি মোবাইল, বিষয়টি ট্রাইব্যুনাল জানতে চাইলে চিফ প্রসিকিউটর আদালতকে জানিয়েছেন যেখানে মোবাইল হারিয়ে গেছে বলে জানিয়েছেন মামুন। এই বিষয়ে তিনি আগে একটা জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির সূত্র ধরে আরও অনেক তথ্য যেগুলোর ব্যাখ্যা তার কাছ থেকে আমাদের দরকার, সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন। এদিন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশের আরও 8 কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে আলোচিত সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিনের বিরুদ্ধে স্বামীকে গুম করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে। এই পুলিশ কর্মকর্তাদের দ্বারা গুম নির্যাতনের শিকার ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করতে আহ্বান জানিয়েছেন তাজুল ইসলাম। অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত এবং গুমের। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। রমজানের জন্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিকেলে পল্টনে এক সেমিনারে তিনি আরও বলেন, প্রবাসী আয় ও অর্থ পাচার বন্ধের কারণে রিজার্ভ বাড়ছে। এদিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ভোক্তাদের স্বস্তি দিতে রমজানে খুচরা ও পাইকারি বাজার কঠোরভাবে নজরদারি করা হবে। নানান চ্যালেঞ্জে দেশের অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানালেন, এত সমস্যা একসঙ্গে আর কোনো দেশে হয় না। এতগুলো সমস্যা একসাথে সাধারণত কোনো দেশে হয় না। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টনে ইআরএফ আয়োজিত সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ব্যাংকিং খাতের সংস্কার শীর্ষক সেমিনারে অংশ নিয়ে অর্থনীতির নানা চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমাদের যে রিজার্ভের পতন, সেটা তো এখন আর নাই, সেটা তো এখন একটু একটু হলে বাড়ছে। আমাদের রেমিটেন্সের প্রবাহ সেটা খুবই শক্তিশালী। মূল কারণ হচ্ছে অর্থ পাচারটা উপরের শ্রেণীর থেকে যেটা হচ্ছে সেটা একটু কমে আসছে। গভর্নর জানান, মূল্যস্ফীতি 5% নিচে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি না থাকার আশ্বাস মেলে গভর্নরের বক্তব্যে। আমার লক্ষ্য হচ্ছে 7 থেকে 8% নামিয়ে আনা জুনের মধ্যে। আই এম স্টিল হোপফুল। এবং আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে ইনফ্লেশনকে 5-এর নিচে নামিয়ে আনতে। চাল বলেন, গম বলেন, চিনি বলেন, বলেন, সবগুলোতে 20% থেকে 30% বৃদ্ধি হয়েছে এই অক্টোবর টু জানুয়ারি মাসে। সো উই আর ওয়েল স্টকড ইন টার্মস অফ রমাদান। একই দিন সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ভোক্তাদের স্বস্তি দিতে রমজানে কঠোর নজরদারিতে থাকবে খুচরা ও পাইকারি বাজার। আমিও তাদেরকে বলছি, লোকাল লেভেলে আপনারা মনিটর করবেন হোলসেলারদের এবং রিটেলারদের, যাতে কোনো রকম ম্যানিপুলেশন যেন না হয়। রোজার সময় আমরা এনশিওর করবো যে কারো বিষয় না। রোজার সময় আরেকটা দেখবেন, আমরা একটা এক্সট্রা সেলস সেন্টার করেছি, আপনারা দেখেছেন না কতগুলো এক্সট্রা লোকে। অর্থাৎ সাধারণ মানুষের যেন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য কোনো রকম অসুবিধা না হয়। ইতিমধ্যে জেলা প্রশাসক সম্মেলনে বাজারে কঠোর নজরদারির বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। উপাচার্য ও ক্যাম্পাসে রাজনীতিকে লাল কার্ড দেখিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার করা বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানিয়েছেন 6 দফা পূরণের। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর হামলার জন্য ছাত্রদল, যুবদল ও যুবলীগকে দায়ী করেছে ছাত্র শিবির।
উপাচার্য বলেছেন, পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেয় দ্রুতই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে। বিক্ষোভে উত্তাল কুয়েট ক্যাম্পাস। প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে ঝুলছে তালা। 6 দফা দাবিতে বৃহস্পতিবার বেলা 11:30 থেকে 2 ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে প্রদর্শন করা হয় লাল কার্ড। এদিন দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোনো যোগাযোগ না করায় ক্ষোভ প্রকাশ করেন। আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে মেনে নেওয়া হয়নি, সেটার বিরুদ্ধে আমরা ছাত্র রাজনীতি বন্ধের উদ্দেশ্যে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছে। নতুন প্রশাসন যদি আসতে হয় তাহলে আমাদের এই দাবিগুলো মেনে নিয়েই তাকে আসতে হবে। এদিকে কুয়েটের ঘটনায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায় অস্বীকার করেছে সংগঠনটি। ছাত্রদল যুবদল হামলা চালিয়েছে অভিযোগ করে ঘটনার সময় যুবলীগও তাদের সঙ্গে যোগ দিয়েছে বলে দাবি তাদের। কুয়েট ক্যাম্পাসে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পর এটি তো হচ্ছে ছাত্র শিবির নেয় না এই সিদ্ধান্ত। আপনি এখন ছাত্র শিবিরের উপরে এই দায় কিভাবে দিচ্ছেন? যে এটা কি আমাদের কোনো ভূমিকা ছিল এখানে? নিজ বাসভবনে উপাচার্য বলেছেন, পদত্যাগ ছাড়া ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। শিগগিরই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে বলেও আশা তার। যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি, প্রত্যেকটা দাবিকে আমরা এন্টারটেইন করেছি এবং তারা যেভাবে চাচ্ছে ওইভাবেই হচ্ছে, ইনশাআল্লাহ তারা ক্লাসে ফিরে আসবে। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে বুধবার রাতে নগরীর খানজানেলি থানায় মামলা করেছে কুয়েট প্রশাসন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। ক্যাম্পাসে রক্তপাতে যারাই জড়িত হোক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তারুণের উৎসবে তিনি এ আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট আচরণ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান সার্জিস। বলেন, লেখাপড়ার পাশাপাশি জুলাই আন্দোলনের মতোই সবাইকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। পুলিশ কর্মকর্তা, আমলা, সমন্বয়ক বা যে কোনো দলের কেউ অন্যায় করলে আপোষ না করার আহ্বান জানান তিনি। গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়তে রাজনীতির আহ্বান জানান সার্জিস। শিক্ষকরা কোনো দলের হবে, প্রায় 1,500 থেকে 2,000 মানুষ জীবন দিয়েছে যোগাযোগ করতে। যারা এই অপকর্মগুলো করছে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক, আমাদের আবারও বুক চিতিয়ে এই অন্যায়গুলোর প্রতিবাদ করা উচিত। যদি বিন্দুমাত্র চিন্তা করেন যে আবার এই দেশটাকে গলা চেপে ধরার স্পর্ধা দেখাবেন, তাহলে যেই হাত দিয়ে আপনি গলা চেপে ধরতে চাইবেন ওই হাত আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে ভেঙে ফেলব। দেখছেন রাতের সময়। নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর আর নির্ভর করতে পারে না ইউরোপ। ইউক্রেন ইস্যুতে মার্কিন ইউরোপীয় টানাপোড়েনের মধ্যে আগুনে ঘি ঢালার মতো এ মন্তব্য করলেন ফ্রান্স সরকারের মুখপাত্র। এছাড়া ইউরোপের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষমতা ঝুঁকিতে রয়েছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, বাইডেনের শাসনামলে সামরিক ও আর্থিক খাতে ইউক্রেনকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। সাপ্তাহিক ছুটির দিন হলেও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ভারত ম্যাচে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতি দেখা গেছে। শান্তর নেতৃত্বাধীন নতুন দল নিয়ে স্বপ্ন দেখতে চান সমর্থকরা। এদিকে টাইগারদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন ভারতীয় ফ্যানরাও। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। জাতীয় দলের সাবেক সতীর্থদের সমর্থন জানাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবাল। ততক্ষণে বাংলাদেশ দলের ব্যাটিং ইনিংসের অনেকটা পেরিয়েছে, দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছে শান্তরা। মোবাইলে স্কোর দেখে তাই মাথায় হাত সাবেক টাইগার অধিনায়কের। মেয়েকে নিয়ে কিছুক্ষণ পর স্টেডিয়ামে প্রবেশ করেন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু। বেশ কয়েকদিন ধরেই দুবাইয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ, এছাড়া সানোয়ার হোসেন ও হাসানুজ্জামান ঝুড়ু সহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এসেছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে। স্থানীয় প্রবাসী বাংলাদেশি আর ম্যাচ উপলক্ষে আসা দর্শকদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে বাংলাদেশি কমিউনিটিতে উৎসবের আমেজ। শুরুতে শান্ত মুশফিকদের পারফরমেন্স দেখে কিছুটা মন খারাপ হলেও সমর্থন জানাতে কার্পণ্য করেননি তারা। হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। সব দেশের মানুষ আসছে, হোপফুলি একটা ভালো গেম হবে, বাংলাদেশ একটা ভালো পারফরমেন্স করবে।
জেতা অথবা হারা doesn't really matter. অধিনায়ক শান্তর মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের স্বপ্ন দেখেন পাড় ভক্তরাও। I think Bangladesh is a strong team. বাংলাদেশ দল আগের চেয়ে পরিণত। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে তাদের বেশ কিছু ফাইটিং ম্যাচ হয়েছে। I appreciate that and that's what we are here to enjoy. Of course, he is the one of the greatest player, you know. সাকিবের অভাব এই টুর্নামেন্টে ওদের ভোগাবে। আমরাও যেমন বুমরাহকে মিস করছি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভারত দ্বৈরথ মানে বিশেষ কিছু। মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে অনেক ম্যাচে। আবার দুদেশের বর্তমান শীতল সম্পর্ক সব মিলিয়ে বেশ আলোচনায় ছিল দুবাইয়ের এ ম্যাচ। মাঠে তাই প্রচুর ইন্ডিয়ান সাপোর্টারের দেখা মেলে। টাইগারদের নিয়ে প্রশংসাও ঝরে তাদের কণ্ঠে। ম্যাচের পর এখানেই 23 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান লড়াই। গালফ ফুড সহ অন্যান্য বেশ কিছু ইভেন্ট আগে থেকেই চলছে দুবাইয়ে, তাই এখানকার হোটেলগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। তবুও কোনোভাবে একটা ব্যবস্থা করে নিয়েছেন ক্রিকেট ফ্যানরা। এলিট ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি কোনোভাবেই মিস করতে চান না তারা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। প্রথম প্রহরে ঢল নামবে মানুষের, নিরাপত্তার চাদরে চারপাশ, ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন। স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে, সিরাজগঞ্জে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বললেন, গণ অভ্যুত্থানের সুযোগ এসেছে নতুন দেশ বিনির্মাণের। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি। কুমিল্লায় সমাবেশে মির্জা ফখরুল জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।